নমস্কার প্রিয় দর্শক বন্ধু, বাংলাদেশ সংক্রান্ত বিশেষ প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাই। আমি সুচারু মিত্র। আপনাদেরকে লাগাতার বাংলাদেশ সংক্রান্ত বিশেষ প্রতিবেদনের খবর আমরা দিয়ে চলেছি, আগামীতেও দেব। এবং বাংলাদেশের নির্বাচনী প্রেক্ষাপট কোন জায়গায় দাঁড়িয়ে এবং কোন কোন রাজনৈতিক দলগুলো কীভাবে পদক্ষেপ করছে, প্রত্যেক মুহূর্তে সেই রাজনৈতিক পদক্ষেপের কথা, প্ল্যানের কথা, কৌশলের কথা, মাস্টার প্ল্যানের কথা আপনাদেরকে আমরা বারবার জানিয়ে চলেছি। আজকেও বাংলাদেশের বিশেষ প্রতিবেদনে আমরা অবশ্যই জানাবো 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক শিবিরগুলোর মধ্যে তৎপরতা কতটা তুঙ্গে এবং সাধারণ মানুষকে কনফিডেন্সে নেওয়ার জন্য, তাদের আগ্রহ বাড়ানোর জন্য বিএনপি কী করছে, জামাত কী করছে, বা অন্যান্য রাজনৈতিক শিবির এনসিপি কী করছে, ইসলামপন্থী দলগুলি কী করছে, প্রত্যেক মুহূর্তে সেই খবর আপনাদের সামনে প্রতিবেদন আকারে আমরা তুলে ধরেছি। আজকেও আমাদের যে বিশেষ প্রতিবেদন রয়েছে সেই প্রতিবেদনেও আপনাদের রাজনৈতিক তৎপরতার কথা, এবং বিশেষ করে এই সময় কিন্তু একটা ক্যাম্পেইন ট্রেল চলছে বাংলাদেশে, প্রচার পর্ব চলছে। সেই প্রচার পর্বকে কে কীরকমভাবে দেখছেন আমরা প্রত্যেক দিন আমাদের প্রতিবেদনে সেটাকে প্রতিফলিত করে দেখাচ্ছি বা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আজকেও প্রিয় দর্শক বন্ধু, আমরা সেই প্রতিবেদন আকারেই আপনাদের সামনে তুলে ধরব বিএনপির প্রচার কৌশল। বিশেষ করে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান, তিনি কিন্তু দেশকে 4টে গুরুত্বপূর্ণ জোনে ভাগ করেছেন। একটা হচ্ছে এ গ্রেড জোন, যেখানে বিএনপিকে সেভাবে প্রচার করতে লাগবেই না, দেশের মাটি একেবারে প্রস্তুত রয়েছে। দ্বিতীয় হচ্ছে বি জোন, যেখানে অপেক্ষাকৃত এ জোনের থেকে একটু কম সাংগঠনিক খানিকটা দুর্বলতা রয়েছে, তবু সেখানকার প্রায় 85% মানুষ তারা সাপোর্ট করেন বিএনপিকে, সেই রকম জোন। আর এরপর সি এবং ডি জোন, যেখানে অপেক্ষাকৃত সাংগঠনিকভাবে অত্যন্ত দুর্বল বিএনপি এবং যেখানে বিক্ষোভের আগুন রয়েছে। অর্থাৎ আমরা আগেই জানিয়েছিলাম যে বিএনপির মধ্যে বিদ্রোহী নেতারা বারবার হুমকি চুমকি দিচ্ছেন এবং তারেক রহমানকে বারবার তারা চাপ তৈরি করছেন। তারেক রহমান কিন্তু সেই সমস্ত চাপকে তোয়াক্কা করছেন না। তিনি বলছেন এবারের নির্বাচন দেশের কাছে একটা প্রত্যাশিত সংগঠিত বাংলাদেশ গড়ার নির্বাচন, তাই তিনি সহযোগী দলের মতামতকে গুরুত্ব দেবেন, তাদেরকে সম্মানজনকভাবে আসন ছেড়ে দেবেন, আর বাকিটা নিজেদের সাংগঠনিক শক্তিতে বলিয়ান হতে বলছেন। তিনি বলছেন একটা দলে সবাইকে তো আসন দেওয়া সম্ভব নয়, যারা এবারে প্রার্থী হতে পারলেন না তারা আগামীবারে প্রার্থী হবেন। যদি দলকে বিএনপি নেতারা প্রকৃত ভালোবাসেন, তাহলে এই টিকিট নিয়ে দৌড়াদৌড়ি বা দলকে হুমকি দেখানো বা দল বিরোধী কাজ করানো, এটাকে সমর্থন করছেন না। যে কারণে তার কাছে একটি তালিকা এসে পৌঁছলো, তারেক রহমানের কাছে একটি সাংগঠনিক তালিকা এসে পৌঁছলো যে অপেক্ষাকৃত দুর্বল কোন জায়গায় বাংলাদেশ রয়েছে, মানে বিএনপি রয়েছে, যেখানে বিএনপিকে বেশি করে প্রচার দরকার এবং যেখানে এই সুযোগে জামাতে ইসলামী তারা প্রচার করছেন বা অন্যান্য ইসলামপন্থী দলগুলো প্রচার করছেন বিএনপির বিরুদ্ধে বা বিএনপিকে আটকাতে, সেই জায়গাগুলোকে বেছে নেওয়ার দরকার রয়েছে। তাই বাংলাদেশের যে নির্বাচন কমিশন, তাদের যে রুল, তাদের যে নির্বাচনী আচরণবিধি, সেই আচরণবিধিকে গুরুত্ব দিয়েই প্রচার কৌশল সাজিয়ে ফেললেন তারেক রহমান। শুরু হচ্ছে 11 তারিখ থেকে। 11 তারিখ থেকে 4 দিনের বাংলাদেশের উত্তরাঞ্চলের দিকে একেবারে লাগাতার প্রচার করবেন, পথসভা করবেন, জনসভা করবেন, ডোর টু ডোর ক্যাম্পেইনে যাবেন তারেক রহমান, বিএনপির শীর্ষ নেতা। সি এবং ডি অপেক্ষাকৃত দুর্বল জোন, যেখানে বিএনপির সংগঠন সেভাবে মাথা তুলে দাঁড়াতে পারছে না, যেখানগুলোতে বিএনপিকে বেশি চাষ করতে লাগবে না, সেই জায়গাগুলো প্রস্তুত। এরকম প্রায় 76টা আসন আইডেন্টিফাই করেছেন তারেক রহমান, যে 76টা আসনে খুব বেশি প্রচার লাগবে না, সেখানে অনায়াসেই জয় পাবে বিএনপি। কিন্তু এই 76টা আসন দিয়ে তো আর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বৈতরণী পার করা যাবে না, 300 আসন রয়েছে। ফলে এমন আরও টিপিক্যাল কষ্টসাধ্য আসন রয়েছে, যেখানে বিএনপির বিক্ষুব্ধরা নানা রকম, কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে গেছেন, কেউ বা আবার দলে থেকে দলবিরোধী কাজ করছেন। ফলে সেখানে বিএনপির নাম খারাপ হচ্ছে, নাম খারাপের পাশাপাশি জনপ্রিয়তা কমছে। ফলে সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে তারেক রহমান নিজেই সিদ্ধান্ত নিলেন এই সফর করার। 4 দিনের সফর করবেন নির্বাচন কমিশনের আদর্শ আচরণবিধিকে সামনে রেখে। 11 তারিখে ঢাকায়
তিনি প্রথম কর্মসূচি করছেন। ঢাকার পরে চলে যাবেন গাজীপুর, গাজীপুরের পর তিনি চলে যাবেন সিরাজগঞ্জ। ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জে জনসভা বা রাজনৈতিক সভা বিএনপির পক্ষ থেকে তারেক রহমান করবেন। সেই সভা করবার পর আসল রেড জোন, যেখানে বিএনপি সেভাবে ডানা মেলতে পারছে না, যেখানে জামাতে ইসলামী নিবিড় প্রচার কৌশল করছে এবং সেই জায়গাটাতে ঢোকার তারা চেষ্টা করবেন। ফলে একদিকে তারা দেখছেন সংখ্যাগরিষ্ঠ ইসলামিক ভোট, আর অন্যদিকে তারা দেখছেন সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের ভোট, সেটাও তারেক রহমানের লাগবে। সে কারণেই তিনি খুব সুন্দরভাবে সাজিয়েছেন এই সফরটা। শুরু হচ্ছে বগুড়া থেকে। বগুড়াতে দুটো জনসভা করবেন তিনি 12 তারিখ। 13 তারিখ চলে যাচ্ছেন লালমনিরহাট। লালমনিরহাটে 3টে জনসভা করবার কথা রয়েছে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের। লালমনিরহাটের পর চলে যাবেন রংপুর। এই রংপুর কিন্তু সাংগঠনিকভাবে বিএনপির কাছে অনেক দুর্বলতা রয়েছে। এখানে ইসলামিক ভোট যেমন রয়েছে, একই সঙ্গে হিন্দু ভোট রয়েছে। রংপুরেও একাধিক জনসভা করবার কথা রয়েছে। বগুড়া, লালমনিরহাট, রংপুরের পর চলে যাবেন দিনাজপুর এবং সেখানেও কিন্তু তার জনসভা করবার রয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের কবরেও যাবেন তিনি। সেই কবরে গিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন তারেক রহমান। তিনি কিন্তু বারবার বলেছেন, মুক্তিযোদ্ধাদের স্মরণ করেছেন, ওসমান হাদির কথা স্মরণ করেছেন, আবার জুলাই গণ অভ্যুত্থানের আবু সাঈদের কথাও ভুলতে চান না তিনি। তাই তিনি এই প্রচার পর্বের মধ্যেও আবু সাঈদের কবরে যাবেন এবং তার কবরে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন। করার পর কোথায় চলে যাবেন? চলে যাবেন পঞ্চগড়। পঞ্চগড়েও তার 4 থেকে 5টা জনসভা রয়েছে। অর্থাৎ একদিকে বগুড়া, একদিকে পঞ্চগড়, একদিকে লালমনিরহাট, একদিকে রংপুর, একদিকে দিনাজপুর। একাধিক এই দুর্বল জোনগুলোতে যেখানে বিএনপি মনে করছে তাদেরকে চ্যালেঞ্জ দিতে পারে জামাতে ইসলামী, সেই জায়গাগুলোতেই কিন্তু তারেক রহমান পরিকল্পনা গুছিয়ে নামতে চান। 76টা আসনে তিনি নিশ্চিত, কিন্তু 76টা আসন দিয়ে বৈতরণী পার করা যাবে না। 140 আসন আরও লাগবে জয়কে নিশ্চিত করতে এবং মসৃণভাবে বাংলাদেশে বিএনপির সরকার গঠন করতে। তাই তো তিনি বলেছেন যে বিএনপির শীর্ষ নেতা হিসেবে তিনি যেমন প্রচারে যাবেন, আবার যেখানে এই গণসংহতি বা ওয়ার্কার্স পার্টি তারা প্রার্থী দিচ্ছে তাদের সমর্থনেও যাবেন এই তারেক রহমান। তিনি বারবার বলছেন, আই হ্যাভ এ প্ল্যান। বিশ্বাস করুন, বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোকে বদলে দিয়ে বেকারত্ব দূর করাটাই আমার আসল লক্ষ্য। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াই আমার আসল লক্ষ্য। মানুষের দারিদ্রতা সরিয়ে সমানভাবে যাতে অর্থনৈতিক কাঠামোকে সাজানো যায়, বস্ত্র শিল্পের গৌরবকে ফিরিয়ে নেওয়া যায়, এটাই তার প্রচার কৌশলে থাকছে। আবারও জ্বালাময়ী বক্তৃতায় ভরে উঠবে তার। 11, 12, 13, 14 করে 15 তারিখে আবার তিনি তার বাসভবনে ফিরছেন। প্রথম দফায় এই উত্তরাঞ্চলের জায়গাগুলোতে, বাংলাদেশের যে জায়গাগুলোতে বিএনপির দুর্বলতা রয়েছে, সেই জায়গাগুলোতে তিনি বারবার চাষ করতে যাবেন এবং বুঝিয়ে আসবেন যে বিএনপির যে নির্দিষ্ট প্রতীক তাতেই আপনারা ভোট দিন, অন্য কোনো স্বতন্ত্র প্রার্থী বা বিক্ষুব্ধকে নয়। তিনি একদিকে সংখ্যালঘু ভোট ব্যাংকে চাইছেন, আর অন্যদিকে ইসলামপন্থী ভোটটাকেও চাইছেন। তিনি বলছেন এই বাংলাদেশ হবে প্রত্যাশী বাংলাদেশ, এই বাংলাদেশ হবে বদলে যাওয়ার বাংলাদেশ, এই বাংলাদেশ হবে প্রগতিশীল বাংলাদেশ, এই বাংলাদেশ হবে শুধুমাত্র আমার আপনার বাংলাদেশ। এই ভাষণ তিনি দিতে চাইছেন। 8.5 লক্ষ মানুষকে তিনি পাশে পেয়ে আপ্লুত হয়েছেন। 17 বছর বাংলাদেশের না থাকার যন্ত্রণা তাকে কুঁড়ে কুঁড়ে খেয়েছে, কিন্তু তা সত্ত্বেও তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিএনপি নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করেছেন। যেদিন তারেক রহমান বাসে করে ফিরলেন, অশ্রু বিগলিত চোখে তিনি হাত জোর করে বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। আমরা বাংলাদেশে আর মৃত্যুর রাজনীতি চাই না, আমরা বাংলাদেশে চাই উজ্জীবিত বাংলাদেশ, সংগঠিত বাংলাদেশ, প্রত্যাশিত বাংলাদেশ, যে বাংলাদেশ এশিয়া কান্ট্রির মধ্যে রাজ করবে, যে বাংলাদেশের সঙ্গে সবাই সুসম্পর্ক স্থাপন করার চেষ্টা করবে। তারেক রহমান সেই উদ্দেশ্যে নিয়েই তার এই 4 দিনের সফর করতে চলেছেন বলে আমাদের কাছে খবর। প্রিয় দর্শক বন্ধু, আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বাংলাদেশ সংক্রান্ত বিশেষ প্রতিবেদনে। কিন্তু আপনারা আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। 12ই ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আপনাদের মতামত পেলে আমাদের ভালো লাগবে। সেই মতামতের ভিত্তিতে যাতে আমরা একটা প্রতিবেদন আপনাদের সামনে খাড়া করতে পারি। আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার।